আমরা কথা তো শুনেছি, কাজও দেখেছি, বাট একটা বড় ধরনের একটা অভিযান দেখতে চাই। আবার আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই। এটা মেইন কারণ হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোন অনলাইনে ইতিমধ্যে এসেছে যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মুহূর্তে তিনি এমন কিছু হতেও পারে, এটা সবার ধারণা। তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও, এটা আপনার আমার জানার সুযোগ নাই। তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল। মানে যত দ্রুত সম্ভব রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মতো দুইটা পরিবার মুক্ত, রাজতন্ত্র মুক্ত, ডাইনাস্টি মুক্ত, ভাইরাস মুক্ত, ক্যান্সার মুক্ত, জঘন্য মুক্ত, দানব মুক্ত দুইটা দল গঠন করার জন্য এখন থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। না হয় প্রতিদিনের এই জঞ্জাল আপনি মোকাবেলা করতে পারবেন না। দুইটা কারণে পারবেন না। নাম্বার ওয়ান, আপনি লাঠি দিয়ে পিঠাইতে কেন চান না? আপনি কেন রাবার বুলেট ছাড়ছেন না জানেন? এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোনো রকম তাদের গায়ে কালি লাগুক। কিন্তু এইটা তো বাংলাদেশ, এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না, এটা আপনি জানেন। যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে, এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই ধরনের একটা রাজনৈতিক দল চায়। এই সরকার যদি ফেল করে, ভয়ঙ্কর আপনার এই ব্যর্থতা বা ফেলিওর আমাদের সামনে আছে। ওয়াই? বারবার আমরা বলছি যে ভারত কেন্দ্রিক যে গোষ্ঠীটা, এরা কখনোই ছেড়ে দিবে না, কারণ এদের সীমাহীন পরাজয় করেছে বাংলাদেশে। সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের, একটা জায়গার পরাজয় তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন ছিল। এ দেশটাকে তারা কন্ট্রোল করবে, এদেশের বিলিয়ন্স অফ শত বিলিয়ন ডলার্সের বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে, এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে কুক্ষিগত করে রাখবে তাদের লোকাল এজেন্ট দিয়ে। এবং এটা সীমাহীন ব্যর্থতা। মনে রাখবেন, তারা মালদ্বীপ ছেড়ে এসেছে, নাথিং হ্যাপেন টু দেম, দে ডিডন্ট রিটেলিয়েট টু দ্যাট, রাইট? নেপাল ছেড়ে এসেছে, নাথিং হ্যাপেন। কিন্তু বাংলাদেশের বাড়িটা, ওয়াই? বিকজ আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশটাকে এমন ভাবে তাদের কুলে তুলে দিয়েছিল যে এখানে জড়িয়ে ধরতে কুলের ভিতরে এতটা মজা এবং এতটা, আমি যদি বলি, আরাম এবং ফিলিংস, ইমোশনস, যে এটা আর কখনো তারা ছাড়তে পারে নাই। কয়েকটা দিক আমি বলছিলাম যে ভারতকে যদি আমরা ট্যাকল করতে পারি, বাংলাদেশ উইল বি মোস্ট প্রসপারাস এন্ড হ্যাপি এন্ড সাকসেসফুল কান্ট্রি অন দিস প্ল্যানেট। কারণ মনে রাখবেন যে ইসকনের এই ভূমিকাটা তারা আজকে দেখেন, তারা টোটাল বাংলাদেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্রে দেশ বিদেশে লিপ্ত। আমাদেরকে, আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা ঘোষণা দিচ্ছিলাম, আমরা ওয়ার্নিং দিচ্ছি যে এদেরকে ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করতে হবে। অনেক কাজ করা যাবে না, অনেক কাজ করতে পারবেন আপনারা। এখন করেছেন তারা গ্রেফতার করেছেন উনি ভারত থেকে ফেরার পরে। আমি আপনাদেরকে আবার বলছি, ইসকন ইজ নট এন ইসকন। ইসকন ইজ আওয়ামী লীগ। It is an Awami League in the disguise of ISKCON. মনে রাখবেন, ভারতীয় আধিপত্য বিস্তার করা, ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে রাখার একমাত্র উপায় হলো আপনার আওয়ামী লীগ আবারও। এবং এরা এবং যারা এখন মনে করেন এই যে আমরা অনেক নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন, না জেনে না শুনে আপনারা বক্তব্য দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। মনে রাখবেন, নেক্সট টাইম যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কারা আসবে? ভারতীয় সরাসরি সার্টিফাইড এজেন্ট। কারা প্রোটেকশন দিয়েছে ভারতকে, আওয়ামী লীগকে? ভারত। এরা এসে প্রতিটা মুহূর্তে যতটা না তাদের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে, দেশের এজেন্ডা বাস্তবায়ন করবে, তার চেয়ে বেশি তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। কারণ এই যে তাদের এই বিচ্ছিন্ন এবং এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে এখনো যে দুই একটা মানুষ ঠিকই আছে, অবস্থান তৈরি করেছে, তারা কোন জায়গা থেকে? তারা ভারত থেকে। দ্যাটস দ্য বটম লাইন। আমরা বারবার বলছি এবং নেতৃত্বকে উৎসাহ করে দিচ্ছি, বি কেয়ারফুল। এই অস্থিতিশীল পরিস্থিতি কেন আসলো? কারা এদেরকে ঠেলিয়ে দিল? এবং এই প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে এমন একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে, বানিয়ে দিয়ে দেশটাকে, শান্তির দেশটাকে অশান্তির আগুনে পুরার প্রচেষ্টা। অথচ এটা যদি আরো ফার্দার যায়, আপনাদের কারো ক্ষমতাই নাই এটাকে ট্যাকল করার। আপনাদের নিজেদের অবস্থানে ঠিক নাই, আপনারা কিভাবে এগুলো মোকাবেলা করবেন? আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা যে করতেছেন ভাই বন্ধুরা, আপনারা কার কথা শুনছেন? আমি বলছিলাম আলেম ওলামাদেরকে দূরে রাখবেন যে কোন দূরের প্রটেস্ট থেকে। না, আমাদের কথা শুনতেছে না। কি আসতে পারে? ইউ হ্যাভ নো আইডিয়া ইন দ্য ফিউচার। এবং এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নাই, কারোই নাই আপনাদেরকে। আপনারা যে করতেছেন, এবং এই যে আলেম ওলামাদেরকে আমি বারবার বলছি, আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে, প্লিজ আমাদের এই মোল্লাদেরকে নামাবেন না মাঠে। এরা স্টুপিড, এরা ননসেন্স, দে হ্যাভ নো নলেজ। আন্তর্জাতিক মানের স্টুপিড হচ্ছে এই গ্রুপটা। আমি সরি, আমি কখনোই এগুলো বলতে চাই নাই। আমি এই ভাষাগুলো আমার বলতে বাধ্য হচ্ছি এখন। এদের মতো স্টুপিড এবং ননসেন্স আমি কোথাও দেখি নাই। যারা কোনো কিছু করতে পারবে না, এদেরকে কেন মাঠে নামান? একজন আলেমকে আপনি নামাইবেন, বলবে কি এই দেখেন জঙ্গি, এই দেখেন এইটা, এই দেখেন এইটা। আমি একজন আলিমের সন্তান, আমি রেসপেক্ট করি প্রত্যেকটা আলিমকে, প্রত্যেকটা হুজুরকে আমি রেসপেক্ট করি। কারণ আমি সবসময় বলছি, দুজন গ্রুপের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না কখনো। দেখেন গিয়ে বিগত 3 মাস আগের ভিতরে কোনোদিন কোনো আলেমকে নিয়ে কথা বলেছে কিনা, কোনোদিন কোনো হুজুরকে নিয়ে কথা বলেছে কিনা? আমি একজন আলেমের সন্তান, আমার ভাই একজন আলেম ছিলেন, আমি এর জন্য এদেরকে রেসপেক্ট দিই সবসময়। কিন্তু আপনারা স্টুপিড কাজ করেছেন। রাজনীতি না বুঝে রাজনীতি আসবেন কেন? কেন আসবেন রাজনীতিতে? আপনারা রাজনীতি বুঝেন না, রাজনীতি থেকে সরে থাকুন। মানে যত দ্রুত সম্ভব রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মতো দুইটা পরিবার মুক্ত, রাজতন্ত্র মুক্ত, ডাইনাস্টি মুক্ত, ভাইরাস মুক্ত, ক্যান্সার মুক্ত, জঘন্য মুক্ত, দানব মুক্ত দুইটা দল গঠন করার জন্য এখন থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। নো টাইম টু ওয়েস্ট, নো স্যার, ডু নট ওয়েট এনি মোর। রাইট নাও ইজ দ্য টাইম, টাইম ইজ নাও। ওয়েন ইজ দ্য টাইম? ইজ নাও। কোন সময় নষ্ট করা যাবে না। জেনজিকে বলছি, আমি জেনজিকে অনুরোধ করব, জেনজিকে আমি গাইড করব, জেনজিকে আমি রাস্তায় নামতে বলতে যে আপনারা
অ্যাজ সুন অ্যাজ পসিবল আমেরিকার মতো পরিবারতন্ত্র মুক্ত, ভাইরাস মুক্ত, সাইকোপ্যাথ মুক্ত, রাজতন্ত্র মুক্ত, রাজার দল, রাজার পার্টি মুক্ত একটি গণতান্ত্রিক দল দুইটা গঠন করেন, যেখানে রাজা রানী থাকবে না, কোনো কিং কুইন থাকবে না। মানুষ জানে না, মানুষ নট সো এডুকেটেড। আমার দেশে মানুষ 52 বছর ডাইনেস্টির অত্যাচারে এত বেশি গরিব আর মূর্খ হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দ্য পারসেপশন এন্ড কনসেপশন অফ হোয়াট ইট ইজ। তারা জানেই না তাদের নাম কি, তাদের পরিচয় কি, তার ঠিকানা কি। দে ফরগট তার নাগরিকত্ব, তার যে নাগরিক সেটি তারা জানে না। দে ফরগট দে এক্সিস্ট, দের এক্সিস্টেন্স ইজ কোয়েশ্চেন, দে ডোন্ট থিংক দে এক্সিস্ট। তারা মনে করে তারা নোবডি, তারাই যে সাম্বডি, তারাই যে রাষ্ট্রের মালিক, তারা যে প্রজা না, তারাই যে রাজা, তারা যে বর্গা চাষী না, জমির মালিক তারা, এতে ভুলে গেছে। তারা যে এই দেশের বর্গা চাষির মতো 1% না, তারাই যে 99% আর ওরা যে 1%, এটা ভুলে গেছে সে মানুষ। সে তাদেরকে শেক করে মনে করে দিতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে, হ্যান্ডশেক করতে হবে, কথা বলতে হবে, মেমোরি রিস্টার্ট করতে হবে, তাদের মাথার মধ্যে ধাক্কা মারতে হবে, এরকম ধাক্কা মেরে তাদেরকে মনে করে দিতে হবে দ্যাট ইউ আর দ্য ওনার অফ দ্য স্টেট। ওরা না, ওরা ডাইনেস্টি না, ওরা রাজা না, ওরা মালিক না, ওরা এই দেশের জমিদার না, ওরা এই দেশের রাষ্ট্রের মালিকানা ওদের হাতে না, ওরা এই দেশের প্রাইভেট লিমিটেড কোম্পানি না। এই দলগুলা পরিবারতান্ত্রিক, মালিক তুমি, তোমরা 99%। এটা মনে করে দিতে হবে যাদেরকে বানানো হচ্ছে 1% বর্গা চাষী, যাদের এক্সিস্টেন্স কেড়ে নেওয়া হয়েছে, নাগরিকত্ব, তাদের মালিকানা, তাদের অধিকার, তাদের নাম ধাম ঠিকানা মুছে ফেলা হয়েছে মানচিত্র থেকে। এই দেশের 99% জনগণ, এদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে এই সকল রাজ পরিবারের হাত থেকে। রাজা রানী, প্রিন্স প্রিন্সেস, দাদা রাজা, নানি রাজা, সবাই রাজা, সবাই রানী, সবাই পরিবার, সবাই রাজা রানী, আর সবাই প্রজা, আর সবাই নোবডি, নন এক্সিস্টেন্ট। এখান থেকে বের করার জন্য আমেরিকার মতো রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, মানে আই মিন ডাইনেস্টি মুক্ত দুটো দল করতে হবে 1 বছরের মধ্যে। এই কারণেই আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের সাথে বসুন, মতের অমিল থাকলেও তাদের সাথে কথা বলুন। বিএনপির তারেক রহমান সাহেবকে ফোন দিন, কথা বলুন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে ডাকুন, কথা বলুন। তারপরে আপনার চরমনের পীর সাহেবকে নিয়ে বসুন, ওই যে আপনার মামুনুল সাহেবকে নিয়ে বসুন, এরপরে অন্যান্য ছোট রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বসুন, ডেকে তাদেরকে বলুন যে একটা ফরম্যাট দেন, আমরা এতদিন থাকবো, এইভাবে দেশটাকে উঠাতে চাই, আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গঠন করা যায়। প্রয়োজনে আপনি তাদেরকে প্রস্তাব দিন যে আপনাদের প্রত্যেকটা দল থেকে 2 জন 1 জন করে আমাদেরকে লোক দিন, বিচক্ষণ মানুষ দিন, যারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা আগামীতে রাজনীতি করবে না, কিছুটা নিরপেক্ষ এইরকম মানুষগুলোকে আমাদেরকে দিন। একসাথে বসে তারপরে আপনারা চালাতে যান। হঠাৎ করে চেয়ার পেয়ে আমি বসে পড়লাম, বসার পরে আপনারা এই ক্রাইসিসগুলো তো আপনি মুভ করতে পারছেন না। আপনি তো জানেন না যে এদেশের মানুষের সংস্কৃতিই এইরকম। এদেশের মানুষকে আপনি যদি কঠোর হস্তে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে এটা প্রতিদিনই বাড়তে থাকবে, প্রতিদিনই বাড়তে থাকবে। রাজনৈতিক জ্ঞান আপনার কাছে অপছন্দনীয় হতে পারে, যে এই দেশের রাজনীতিবিদদের অনেকের অনেক কিছুই আমার ভালো লাগে না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে হলে তাদেরকে আপনার পাশে বসতেই হবে। জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, জুলাই বিপ্লবের পরে সরকার এবং বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের মধ্যে একটা আলাদাভাবে মানে ওপেন সিক্রেট বৈষম্য তৈরি হয়ে গিয়েছে। মনে হচ্ছে সরকার মনে করে কেউ শত্রু, দলগুলো মনে করে সরকার মনে হয় শত্রু। একে অপরের সাথে কোঅপারেশন কম, কোঅপারেশন বৃদ্ধি করতে হবে, একসাথে বসতে হবে, একসাথে কথা বলতে হবে, মনের কথাগুলো আপনি বলেন। 3 বছর ক্ষমতায় থাকেন আর 5 বছর থাকেন, আপত্তি নাই, কিন্তু এই কথাগুলো তাদেরকে ডেকে এনে বলে সম্মিলিত একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। না হয় প্রতিদিনের এই ঝঞ্ঝাল আপনি মোকাবেলা করতে পারবেন না। 2টা কারণে পারবেন না। নাম্বার 1, আপনি লাঠি দিয়ে পিঠাইতে কেন চান না? আপনি কেন রাবার বুলেট ছাড়ছেন না জানেন? এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোনো রকম তাদের গায়ে কালি লাগুক। কিন্তু এইটা তো বাংলাদেশ, এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না এটা আপনি জানেন। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে কঠোর হওয়া ছাড়া 2টা মুহূর্ত থাকা যায় না। কঠিন থেকে কঠিন হতে হবে, ওদেরকে চরমভাবে শিক্ষা দিয়ে দিতে হবে। আওয়ামী লীগের দালালগুলো প্রতিটা মুহূর্ত আপনাকে যন্ত্রণা দিয়ে চলছে, ওরা যে কোনো মূল্যে এই রাষ্ট্রের ক্ষতি করবে। ওরা একদিন আসবে আপনার কাছে এই দাবি নিয়ে সেই দাবি নিয়ে, এখন আসছে লোন দেবে। কত বড় মিথ্যুক, বানোয়াট, ধান্দাবাজ, দালাল এবং অসভ্য এই দলটাকে আপনারা এখনো চিনতে পারেন নাই। আমি সে কারণে বারবার বলি, পীড়িতের মহাসাগরে ডুবে যাবেন না। এখন পর্যন্ত বাংলাদেশের কিছুই হয় নাই, শুধুমাত্র শেখ হাসিনা বিদায় হয়েছে। এই বিদায় হওয়াটার মধ্য দিয়ে এই দেশটা
সুন্দরভাবে চলবে না। এই বিদায়টার পরে আপনার কাজ হচ্ছে বাকি কাজগুলো রিফর্ম করা। আমরা ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে। এই যে কথায় কথায় ভাঙচুর, কথায় কথায় কলেজে যাওয়া, কথায় কথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এগুলো বাংলাদেশের জন্য মোটেও ভালো কিছু আনবে না, কখনোই এটা ভালো কিছু করবে না। যারা মনে মনে ভাবছেন আমার দাবি আমি পালন করতে গিয়ে এর বিকল্প কিছু নাই, না, এটা আপনার এই মুহূর্তের দাবি হতে পারে না। আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি হাসিনা বিরোধী বাংলাদেশের শক্তিকে এস্টাবলিশ করতে চান, আপনি যদি শেখ হাসিনার সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে চান, তাহলে সবার আগে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবকিছুতে আমরা অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলছি, আমরা ধৈর্যই নাই। আমাদের কেন জানি মনে হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্ত অস্থির হয়ে যাচ্ছি। এই অস্থিরতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে। এত অস্থির কোথায় ছিলেন 16টি বছর? 16 বছরের নৈরাজ্য, 16 বছরের হত্যা, নির্যাতন, গুম, খুন, মানুষ একটু শব্দ করতে পারতো না, প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতো জনগণ। আজ সেই অস্থিরতা, সেই সময় আমরা চুপ থাকতে পেরেছি, আর আজকের বাংলাদেশ কত সুন্দর, সেই সময় আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। এটা হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের ভালো উদ্দেশ্যেও কোনো আন্দোলন এই মুহূর্তে করা উচিত নয়, কারণ এই ইস্যুগুলোকে তারা এখন কিনে নিবে, তারা এই ফাঁকে ঢুকে পড়বে। আপনার কাছে মনে হতে পারে বিশাল একটা মসজিদ নির্মাণ করা ভালো কাজ, কিন্তু এখন যদি ওই মসজিদ নির্মাণ করার জন্য নতুন একটা মিছিল নিয়ে নামেন, ওই মিছিলটাও আওয়ামী লীগ ওইখানে ষড়যন্ত্রবাদ শয়তান ঢুকিয়ে দিবে যে তোরা ওই মসজিদের জন্য সুতায় মিছিলের মধ্যে ঢুকে গিয়ে যে কোনোভাবে একটা মানুষকে পারলে মার, অথবা যে কোনো একটা সিন ক্রিয়েট কর, যাতে আমরা আগামীতে ভালো কিছু করতে পারি। এই হচ্ছে আওয়ামী লীগ। সে কারণে দূরদর্শী নেতা হতে হবে, দূরদর্শী চিন্তা করতে হবে। আমাদের প্রত্যেকের স্বদেশ প্রেমে জাগ্রত হতে হবে। যারা এই ষড়যন্ত্র করছে সবগুলোকে ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দিতে হবে। যমুনা টেলিভিশনের খবরটা পেয়েছেন কিনা? আসলে পরিস্থিতিটাই এমন যে ঘটনা সত্য নাকি মিথ্যা, মানুষ ডিভাইডেশনে পড়ে গেছে। আজকে আমার এই নিউজের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করবো, যেগুলো গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আসছে। প্রথম যে চাঞ্চল্যকর তথ্য, একটা ভয় কাজ করছে, কি থেকে কি হয়ে যায়, একটা মানসিক চাপ যাচ্ছে। তো সেই চাপ থেকে আসলেই এমন ঘটনা ঘটতেই পারে, এটাই মানুষ বিশ্বাস করে। যমুনা টেলিভিশন তাদের একটা কিউ কার্ড, হচ্ছে তাদের যে লগো, সেই লগো সম্বলিত একটা পোস্ট খুবই ভাইরাল, যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন আছেন। রাতারাতি ভাইরাল এই বিষয়টা। তো মানুষ কেন এটারে খাচ্ছে? কারণ এমন কিছু হতেও পারে, এটা সবার ধারণা। তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও, এটা আপনার আমার জানার সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে পোস্টটা ভাইরাল হয়েছে, এটা কি সঠিক কিনা? আমি যমুনা টেলিভিশনের গতকালকে তাদের প্রত্যেকটা পোস্ট ঘাটাঘাটি করলাম, আমি কোথাও আসলে দেখি নাই। দেখতে গিয়ে একটা জিনিস পাইলাম কি, যমুনা টেলিভিশন একটা জিডি করছে যে তাদের কিউ কার্ড বা তাদের যে লগোটোগো আছে, এগুলাকে ব্যবহার করে কোনো একটা মহল নানান ধরনের গুজব ছড়াচ্ছে। তার মানে শেখ হাসিনা তিনি স্ট্রোক করেন নাই। শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে, এই দাবি তুলে আরএসএস যে মামলা করেছে, তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো, তাতে গুলি চালনায় 3 জনের মৃত্যু হলো। এখন আমাদের এটা বুঝতে হবে যে বিজেপি বা আরএসএস চায় না ভারতবর্ষে আদৌ কোনো মসজিদ থাকুক। তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়। সেই কারণেই উত্তরপ্রদেশে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। ভারতবর্ষের যেখানে যেখানে পুরনো মসজিদ বা ঈদগাহ আছে, সেগুলি ভেঙে আবার মন্দির নির্মাণই বিজেপি বা আরএসএস এর একমাত্র উদ্দেশ্য। এইটা খুব পরিষ্কার করে ভারতবর্ষে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের সবাইকে বুঝতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি মহারাষ্ট্রে গিয়ে মথুরায় নতুন মন্দির গড়ার ডাক দিয়েছেন। তার মানে মথুরার ঈদগাহ ভেঙে আবার মন্দির গড়ার তিনি ডাক দিচ্ছেন। আমরা জানি বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কি টানাপোড়েন চলছে। এবার উত্তরপ্রদেশের সাম্ভালে এইটা ঘটল। শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে, এই দাবি তুলে আরএসএস যে মামলা করেছে, তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো, তাতে গুলি চালনায় 3 জনের মৃত্যু হলো। অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু কেন এটা ঘটলো সেটা বুঝতে হবে। যেটা প্রথমে বলেছিলাম, আবার সেটা মনে করিয়ে দিই। আরএসএস বা বিজেপি চায় না যে ভারতবর্ষে মুসলিমদের কোনো মসজিদ থাকুক, তাদের কোনো ধর্মাচরণের অধিকার থাকুক। তারা চায় না ভারতবর্ষে মুসলমানরা মাথা উঁচু করে বাঁচুক। তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায়। সেই জন্যই যেখানে যেখানে পুরনো মসজিদ আছে, সেখানে সেখানে তারা তলায় মন্দির রয়েছে বলে দাবি করছে। এর আগে আমরা তাজমহলের ক্ষেত্রে শুনেছি, আমরা একই জিনিস কুতুব মিনারের ক্ষেত্রে শুনেছি। যদি এখনো আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা বোকা অথবা মূর্খ। আবারও বলছি, ভারতবর্ষের মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা আইনসঙ্গতভাবে বিজেপি বা আরএসএস এর এই চক্রান্তের প্রতিবাদ করবে।
কিভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের এই হিন্দু উগ্রতাবাদের কথাকে তুলে ধরবে? কারণ এই বিজেপি বা আরএসএস এর ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এরপর কাতার বা সৌদি আরবে গিয়ে টাকা চায়। ভুলে যাবেন না, যখন গতকাল এই ভয়াবহ ঘটনা চলছে, 3 জন মুসলিম যুবককে গুলি করে মেরে দেওয়া হয়েছে, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সৌদি আরবের রিয়াদে বসে IPL এর নিলাম সংগঠিত করছিলেন। তো একদিকে আপনি মুসলমানদের ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবেন, তাদের মারবেন, তাদের ধর্মাচরণের অধিকারকে কেড়ে নেবেন, তাদের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেবেন, আর অন্য পাশে আপনি সৌদি আরব বা কাতারে গিয়ে তাদের কাছ থেকে অর্থ সাহায্য নেবেন। এই দ্বিচারিতা বিজেপি বা আরএসএস এর কতদিন আমরা সহ্য করব? আবারও রিপিট করছি যে বিজেপি শুধু বাবরি ধ্বংস হয়ে সেখানে রাম মন্দির হয়েছে এখানে থামবে না। আমাদের সংবিধান বা আইনগত বিষয়টি বুঝতে হবে। যখন বাবরি বিতর্ক শুরু হয় তখন নরসিমহা রাওয়ের সরকার 1992 প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পাস করেছিল। সেই আইন অনুযায়ী ঠিক হয়েছিল একমাত্র বাবরি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে বা সিদ্ধান্ত হবে। কিন্তু ভারতবর্ষের বাকি যে সব জায়গায় যে ধর্মস্থান রয়েছে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে চার্চ রয়েছে, যেখানে মন্দির রয়েছে, 1947-এর 15ই আগস্ট যেখানে যে জায়গায় যে মন্দির, মসজিদ বা গির্জা ছিল তাকে সেইভাবে রাখতে হবে। কিন্তু এখন বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ দাবি তুলছে যে ওই 1992 প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট তারা মানে না। অর্থাৎ 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষের যেখানে যা মন্দির, মসজিদ, গির্জা ছিল সেগুলো তারা মানবে না। তারা মসজিদ বা গির্জা ভেঙে তারা সেখানে মন্দির প্রতিষ্ঠা করবে, কারণ তারা ভারতবর্ষে হিন্দু রাজ্যের স্বপ্ন দেখতে চায়। লোকসভা নির্বাচনে বিজেপির বিজয় রাত আটকে দেওয়ার পর তারা 6 মাস চুপ করে বসেছিল। যেদিনই মহারাষ্ট্রের ফলাফল এলো এবং যেদিনই উত্তরপ্রদেশের 9টি বিধানসভার মধ্যে অধিকাংশই বিজেপি জিতলো, তার পরের দিনই যোগী আদিত্যনাথ প্রশাসনের নাক দাঁত বেরিয়ে পড়ল। ভুলে যাবেন না, আবার যেটা বলেছি, যোগী আদিত্যনাথ মথুরায় ঈদগাহ ভেঙে মন্দির নির্মাণের দাবি ইতিমধ্যেই তুলে দিয়ে